13তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া। হামের টিকাসহ বেশ কিছু কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিতরণ করা হলো দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড। আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার, তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ডিপোর পাশাপাশি ফিলিং স্টেশন থেকেও বেড়েছে তেল সরবরাহ, খুশি গ্রাহকরা। লাইন দিলাম এর মধ্যে আস্তে আস্তে যদি কাটে যায় তাহলে আমাদের খুশি। যতটুকু তেল প্রয়োজন ততটুকু আমি পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো খুশি। আগে তো 2000 টাকা দিত, আজকে আমি মোটামুটি 30-40 লিটার মতন আছে। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দর। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস ও নকলের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ। ডিএমপির কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নেই। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, এই মাসের মধ্যে 23টি উপজেলায় ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। জানান, সরকারের লক্ষ্য দেশের মানুষকে শান্তিতে রাখা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান বৃদ্ধি করা। জানান, সরকারের 5 বছরের পরিকল্পনার বেশিরভাগই গ্রামের মানুষদের নিয়ে। সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে। সরকারের মাননীয় প্রধান উপস্থিত রয়েছেন সম্মানিত চিকিৎসকত্রী এবং স্থানীয় সরকার। কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি। যদি স্বামী টাকাটার কথা না বলে। পরে বগুড়ার বাগবাড়ি নসিপুরে অবস্থিত চৌকিদার সহ খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে যেসব এলাকায় বন্যা হয় সেখানে এই খাল খনন করা সম্ভব হলে মানুষের সম্পদ, গবাদি পশু, ফসলকে রক্ষা করা যাবে। সরকারকে কাজের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2 কোটি শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 2টার পর বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে কথা জানান তিনি। বলেন, বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকারের বাচ্চাদের জন্য টিকা আনেনি। কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে। বিএনপি সরকারের নেওয়া দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই মৃত্যুর হার কমে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের প্রাণ ও নতুন প্রজন্মকে রক্ষায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে হাসপাতালে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এই পরিকল্পনার মধ্যে যে অনুষ্ঠানটি আজকে শুরু হলো, আমরা 2 কোটি, সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলার ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ দ্রুততার সাথে আমরা এই অসুস্থতার হাত থেকে শিশুদের প্রাণ বাঁচানোর সক্ষম হব। দেশের 13তম সিটি কর্পোরেশন হলো বগুড়া।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গিয়ে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেন তারেক রহমান। সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, সিটি কর্পোরেশন হলো বগুড়া। গত বছর সদর উপজেলার 18টি ওয়ার্ড ও শাহজাহানপুর উপজেলার 3টি ওয়ার্ডের কিছু অংশ নিয়ে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়। দুপুরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত 17 বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রধানমন্ত্রীর। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। শুধু আইনের শাসনই নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে বেইল বন্ড কার্যক্রম চালু হবে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। অন্যথায় এই সুযোগ গণতন্ত্র নাগরিকদের মিলবে না। এর আগে সকাল 11টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তারেক রহমান। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যবদ্ধ পাদপীঠ। সকাল 7টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেন তারেক রহমান। সাথে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল পেলেও সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যানবাহন মালিকদের। দাম বাড়ার পরও পাল্টায়নি চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেই নিশ্চয়তা। পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর পর আগের চেয়ে বেশি পরিমাণ তেল নিতে পারছেন গ্রাহকরা। রাত 8টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে ছিলাম, এখন তেল পাচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিবে বলছে। মোটামুটি আমার যতটুকু তেল প্রয়োজন অতটুকুই আমি পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো খুশি। আগে তো 2000 টাকা দিত, আজকে মোটামুটি 30-40 লিটার মতন আছে। ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকরা পাচ্ছেন 1200 টাকার তেল। তবে অনেকে আবার ট্যাঙ্কের তেল নামিয়ে রেখে আবার তেল নিচ্ছেন। ফুল দিছে, সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। কি কাজে লাগে? এই যে পায়ে ব্যথা করে, এই কারণে বাইরে রাখি। সবাই রাখছি, 1/2 লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। একটা গাড়ি যদি 10 লিটার তেল নেয় বা 12 লিটার তেল নেয় বা 8 লিটার তেল নেয়, তাতে পরের দিনে আসার কোনো কথা না, তার পরের দিনও আসে। আমরা তো নাম জানি না, হয়তো বা ফেস পরিচিত, মানে পরপর নিতেই থাকে। এদের তো ব্যবসা। তদারকি কর্মকর্তা জানান, পাম্পগুলো গত বছর এ সময় যে পরিমাণ তেল পেত এখন তেমনই পাচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। 2025-এর এপ্রিলের এই দিনে 20 এপ্রিলে যে তেলটা দিয়েছে, আজকেও ওনাকে আমরা সেম তেলটাই বোধহয় দিয়েছে। গতকালকেও এরকমই ছিল, কিন্তু এইটা দেখা গেছে এটা আগে 1-1.5 দিন চলতো, আজকে হয়তো দেখা যাচ্ছে এখন এটা 5-6 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মানুষ কেন এত নিচ্ছে এইটাও বুঝতে পারছি না। আগে তো এরকম ছিল না। এটা আমরা কখনো ইয়ে করি নাই, যেটাকে বলে রেশনিং করি নাই।
প্রথম যখন রেশনিং করেছিল গভর্নমেন্ট ততদিন আমরা মেনেছি, যেদিন যোগাযোগ মন্ত্রী বলে দিলেন যে যা চাইবে তাই দিতে হবে পাম্পের থেকে, তখন থেকে তাই দিচ্ছি আমরা। আগামী কয়েকদিনের মধ্যে ভোগান্তির সমাধান হবে এমন প্রত্যাশা পাম্প মালিক ও ভোক্তাদের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দাম বৃদ্ধি ও ডিপো থেকে সরবরাহ 10 থেকে 20% বাড়ানোর ঘোষণার পরও দেশের বিভিন্ন জেলায় এখনও রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। আবার তেল সংকটে আজও বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। বড় মৌসুমে প্রয়োজন অনুযায়ী ডিজেল না পাওয়ার অভিযোগ করেছেন অনেক চাষি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, এরই মাঝে পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, তবুও মিলছে না চাহিদা মতো তেল। কোথাও কোথাও ফিরতে হচ্ছে খালি হাতেই। রোদের ভিতরে 2 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়ায় আছে, তারপরেও তো পাইনি। তেলের দাম বাড়ছে, তাদের সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তেলটা পর্যন্ত পাচ্ছি না এখন। আমরা শুনছি আজকে থেকে তেল বেশি দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমরা আসছি তেল নিতে, কিন্তু আসার পরে তো দেখতেছি সে আগের মতো একই অবস্থা। দেশের বিভিন্ন জেলায় পাম্প ও ডিলার পয়েন্টে ঘুরে দেখা গেছে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। রেশনিং পদ্ধতিতেই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। তেল সংকটে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবারে বাংলাদেশ ব্যাংকের মোড়ে গেছিলাম, ওখানে 5.5 ঘন্টা ছিলাম, তারপরে তো 1 ফোঁটাও তেল পাই নাই। আজকে কোনো তেল নাই, গাড়ি নিয়ে আসি ওই যে ঢাকে রাখছি। মন্ত্রী সাহেব কাছে সংকট নাই, কিন্তু সংকট না হলে এবার পাম্প ওপেনে লেখা আছে তেল নাই। বড় মৌসুমে চাহিদা মতো ডিজেল না পেয়ে বিপাকে কৃষক। তার উপর দাম বাড়ানোই উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। জমি ধান কেবল শেষ বাড়াইতেছে। এখন ধান মনে করেন 2 লিটার 1 লিটার তেল নিয়ে আমরা কি করবো? এই বললো খারাপ তেল দিচ্ছে 200 টাকা, 200 টাকা 300 টাকা তেল দিচ্ছে। আমাদের যে ধান আছে, ভুট্টা আছে খেতে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এদিকে গ্রাহক চাহিদা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিপো থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি সরবরাহ করা হচ্ছে। তবে খুলনায় ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়নি বলে অভিযোগ ডিলার ও এজেন্টদের। বলতেছে যে 20% বেশি দিচ্ছে, আসলে তা না, কোটা অনুযায়ী তেল যাচ্ছে, বেশি দিচ্ছে না। গতকালকে আমি 3000 পেট্রোল, 3000 অকটেন আর 3000 ডিজেল পেয়েছিলাম। এটা গত 3-4 দিন ধরে এরকম পাচ্ছি। আজকেও ঠিকঠাক দিছে। যে বললাম যে এরকম আমরা প্রজ্ঞাপন পাইছি, আমরা টিভিতে শুনছি যে 20% মানে বৃদ্ধি করা হয়েছে, বলে যে আমরা এখনো পর্যন্ত এরকম কোনো কিছু পাই নাই। অন্যদিকে বিভিন্ন জেলার পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কিছুটা বৃদ্ধি করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল, তাই কাটেনি সংকট। আমরা আগে 5000-6000 অকটেন আনলে আমরা 2 দিনে বেচতাম, আর এখন 5000 লিটার অকটেন আনলে আপনার 2-3 ঘন্টায় শেষ হয়ে যায়। এখন বর্তমানে তো আমাদের তেল নাই, গতকালকে ছিল, আমরা দিয়ে শেষ করে ফেলাইছি। অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও কেউ যেন অতিরিক্ত তেল মজুত করতে না পারে, সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটিতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে 41 জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও নতুন রোগী ভর্তির সংখ্যা 41। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে এই রোগটিতে। জেলার সদর হাসপাতালগুলোর কোথাও কোথাও ওয়ার্ডের শয্যার সংখ্যার তুলনায় রোগী ভর্তি প্রায় দ্বিগুণ। বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে সকলের সমন্বয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে সারা দেশে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই ব্যাপক প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। মন্ত্রী জানান, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 217 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্যই এখন অভিভাবকদের কাছে হয়ে উঠেছে আতঙ্কের অন্যতম কারণ। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে একযোগে শুরু হলো বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রতি 4 বছর অন্তর টিকা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও 2020 সালের পর সময় মতো হয়নি হামের ভ্যাকসিন ক্যাম্পেইন।
We are not ready. Our stock was empty. There was no vaccine at our hand. Our field people were not also ready. But with the help of UNICEF and Gavi and World Health Organization, even World Bank came ahead to help us. The whole meeting with us in the ministry. কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিদর্শন করতে রাজধানীর বাড্ডায় যান মন্ত্রী। সবার সহযোগিতায় হামের প্রকোপ কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন তিনি। It will be running non-stop. We'll continue this vaccination program all over the year and time to come ahead. We'll not stop. We'll be having our full stock of vaccination, and we have decided to keep the stock of the vaccines for 6 months ahead. এর আগে গত 5 এপ্রিল হামের উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় এবং 12 এপ্রিল ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে শুরু হয় বিশেষ টিকাদান কর্মসূচি। প্রতিদিন সকাল 8টা থেকে সব স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। সোমবার মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে রাজপথের সক্রিয়দেরই প্রাধান্য দিয়েছে বিএনপি। এছাড়া এক দোয়া মাহফিলে গুম সংশ্লিষ্ট যারা এখনও দেশে অবস্থান করছেন তাদের রিমান্ডে নেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। গত কয়েকদিন সংসদের সংরক্ষিত নারী সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরগরম ছিল বিএনপির গুলশান কার্যালয় প্রাঙ্গণ। 36 আসনের বিপরীতে সাক্ষাৎকার নেওয়া হয় প্রায় 900 মনোনয়ন প্রত্যাশীর। সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি মনোনীত সংরক্ষিত আসনের নারী প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছে দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা নারী নেত্রীরা। আছে আরিফা সুলতানা রুমু, নাদিয়া পাঠান পাপন, বিথিকা বিনতে হোসাইনের মতো তরুণ মুখ। এছাড়া সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া সানজিদা ইয়াসমিন তুলি, সানসিলা জেব্রিনো পেয়েছেন মনোনয়ন। রাজপথের ভূমিকা বিবেচনায় এক পরিবারের দুই নয় এমন নীতি থেকে সরে আসা বিএনপির মনোনয়ন পেয়েছেন মহিলা দলের সাবেক সভাপতি শিরিন সুলতানা ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এছাড়া সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, বিলকিস ইসলাম, শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি এবারও পেয়েছেন সংসদে যেতে দলের মনোনয়ন। আছেন বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী নারীও। গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, নিশ্চয়ই এই গুম অধ্যাদেশের মধ্যে অনেক ভাগ খবর আছে। ভবিষ্যতে কোন সরকার আসলেও এই নিষ্ঠুর পন্থা, এই অমানবিক পন্থা অবলম্বন করে তার বিরোধী প্রতিপক্ষকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে অদৃশ্য করার কোনো সুযোগ না পায়। এর আগে সকালে নয়াপল্টন কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন রিজভী আহমেদ। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানিতে কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সকাল 8টার মধ্যে হলে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, সে অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রশ্ন ফাঁস ও নকলের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন গিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের যেন কোনো বিরক্ত করা না হয় সেভাবে পরিদর্শন করা হবে। এছাড়া এসএসসিতে জানুয়ারিতে ক্লাস শুরু ও ডিসেম্বরে পরীক্ষা শেষ করার নতুন পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থার ঘোষণাও দেন তিনি। ডিএমপির কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নাই। একজন ছাত্র এসে সেখানে 2 গ্লাস পানি খেলো, অসুবিধা তো নাই। যেখানে যানজট আছে সেখানে ঘোষণা সবার জন্য,
যে ফিল করে জানতো সে আগে যাবে। জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি, হ্যাঁ কিছুটা ব্যত্যয় ঘটেছে, এই জন্য সপ্তাহে 6 দিন ক্লাস করে দেয়নি। তাহলে জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, সিলেবাস ওইভাবে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হতে হবে, ডিসেম্বরে শেষ হবে নাকি? আগামীতে হাজিদের বিমানের ভাড়া আরও কমিয়ে হজকে মধ্যবিত্তদের নাগালে নিয়ে আসার চেষ্টা করবে সরকার, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। খাবারের দাম ও মান নিয়ে হজ যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে হজ ক্যাম্পে থাকা ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, অভিযোগ পেয়েই 2 দফা কমানো হয়েছে খাবারের দাম। এছাড়া নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশন। এ সময় ছোটখাটো ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। ফ্লাইট ও খাবারের দাম কমানো, হাজিদের পর্যাপ্ত বসার ব্যবস্থা, কুলিং সিস্টেম সহ আগামীতে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি। এবার হাজিদের জন্য বিমানের ভাড়া 12,000 টাকা কমানো হয়েছে। সামনের বছর আরও কমানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান প্রতিমন্ত্রী। আমাদের যা যা অসুবিধা এবার আছে সেগুলিকে আমরা নোট ডাউন করব এবং আগামীবার যাতে বসার জায়গা, আপনার থাকার জায়গা এবং কিছু জায়গায় আরও গরম যদি থাকে সেটাকে আরও একটু ঠান্ডা করার জন্য কোনো ব্যবস্থা করা, কুলিং সিস্টেম করা, এগুলি নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে সম্মানিত হাজিগণ আর এই বিড়ম্বনায় যাতে না পড়ে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা নিরাপদ চলাচল নিশ্চিতের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বাংলাদেশি জাহাজের চলাচলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তুরস্কে আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের সাইডলাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদের সাথে এই বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। যে কোনো সংকট নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 5 এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সাথেও এ বিষয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সে সময় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রয়াণে বাংলাদেশের শোক প্রস্তাব গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তেহরান। একই সাথে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকেও ধন্যবাদ জানায় দেশটি। মুন্সিগঞ্জের গজরিয়া নদীর পাড় থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গজরিয়া নদীর পাড়ের মাঠ থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব শিমুলিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করত রাকিব। বাউশিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত সে। রোববার রাতে সমবয়সী 3 থেকে 4 জন এসে তাকে পিয়াস নামের একজনের সাথে দেখা করতে ডেকে নিয়ে যায়। পরে ভোর আনুমানিক 5টার দিকে বালুর মাঠে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দিনাজপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে স্বামী স্ত্রীর। মধ্যরাতে শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎই বাড়িটিতে আগুন দেখতে পান তারা। খবর দেন ফায়ার সার্ভিসে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় স্বপন সরকার ও তার স্ত্রী লতা সরকারের মরদেহ। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস। দর্শক, এ ছিল যমুনা নিউজে।